17টা বছর আমরা কি একটা স্থানীয় সরকারি নির্বাচনের জন্য আমরা কি আসলে রাজনৈতিক খেলাটা কি? স্থানীয় পরিষদের নির্বাচন যদি করতে হয় 1 থেকে 2 বছর লাগবে কেবলমাত্র ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করবার জন্য। আপনারা কোন দিকে সরকারকে ঠেলে নিচ্ছেন? কি কথা বলতে চান? আগামী ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার আগে কি স্থানীয় সরকারি নির্বাচন হবার কোনো সুযোগ আছে কিনা? কোনো সুযোগ আছে? আপনারা কি বলেন? কোনো সুযোগ নাই। বলতে চাই, মনের মধ্যে কি আছে জানি না, খোলা করে কথা বলেন, এই সমস্ত খেলাধুলা বন্ধ করেন। এবং এটা নির্বাচন কমিশনের সরাসরি দায়িত্ব না। সরকার গঠন হবে, নির্বাচিত সরকারের পরে তারা যখন নির্বাচন কমিশনকে পরামর্শ দেয়, নির্বাচন কমিশন সে অনুসারে তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই জন্য নির্বাচন কমিশনকে বলবো, আপনাদের প্রধান যে ম্যান্ডেট, জাতীয় নির্বাচনের পথে আপনারা হাঁটেন। আর আমরা বলেছি সরকারকে বিচারটাকে দ্রুত লয়ের সাথে বিচারের দৃশ্যমান করেন, কার্যকর করেন। সংস্কারের ব্যাপারে অতি অবশ্যই এটা নিয়ে চাপাচাপি করার কোনো সুযোগ নাই। আমরা বলেছি ন্যূনতম যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো আমরা একমত হতে পারবো সেটাই হবে জুলাই সনদের ভিত্তি, সেটাই হবে জাতীয় সমঝোতা সনদের ভিত্তি। এটা নিয়ে বিশেষ কোনো এজেন্ডা বুদ্ধি করে কৌশল করে কোথাও কোনো চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমাদের সংবিধানের মৌলনীতি যেমন পরিবর্তন করবার সুযোগ নেই, অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্জন সেগুলো যেমন পরিবর্তনের সুযোগ নেই, নিশ্চয়ই নতুন বাস্তবতায় নবায়নের প্রশ্ন আছে, অনেক কিছু যুক্ত করবার আছে, সংস্কারের প্রশ্ন আছে, যেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। সরকারকে কিভাবে জবাবদিহি করা যায়, দায়বদ্ধ করা যায়, এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো পরিবর্তন করে কিভাবে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের যৌক্তিক ভারসাম্য করা যায়। আমি আশা করি এ ব্যাপারে বিএনপি তারা একটা ইতিবাচক ভূমিকা তারা রাখছেন এবং আমরা দেখতে চাই অবিলম্বে সকল রাজনৈতিক দল যেখানে আমরা একমত হব তার উপরে আমরা দাঁড়াবো। দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করব। বেশি টানতে গেলে দড়িটা ছিঁড়ে যাবে, তাতে বিপদ হবে। যেটুকু অর্জন করতে পারি, যেটুকু অ্যাচিভ করতে পারি, যেটুকু একমত হতে পারি, সেটাও হয়তো বা হাতছাড়া হয়ে যাবার ঝুঁকি থাকবে। শেষ করব আমি যে কথাটা বলে, সেটা হচ্ছে সরকারকে এরপরে আপনাদের প্রধান ম্যান্ডেট জাতীয় নির্বাচন। মেহরবানি করে আপনাদের দিন দুনিয়াটা ছোট করে আনেন, আপনাদের এজেন্ডাটা ছোট করে আনেন। বিচার সংস্কারের বাইরে আপনাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনারা বন্দর নিয়ে যদি মনের মধ্যে কিছু থাকে, এটা আপনাদের এজেন্ডার বাইরে। মেহরবানি করে ওই এজেন্ডাটা বাদ দেন। মানবিক করিডোর বলি অথবা অন্য কোনো যদি উদ্দেশ্য থেকে থাকে, মেহরবানি করে আগামী কমাসের মধ্যে এই কাজগুলো থেকে আপনারা করবেন না। আপনাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে উচিত হবে যে সমস্ত কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, আপনারা আপনাদের নিরপেক্ষতা 100% আপনারা নিশ্চিত করবেন। আপনাদের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং আপনারা যদি এভাবে যদি চালিয়ে যেতে থাকেন, তাহলে ভবিষ্যতে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এই জন্য বলবো, বিতর্ক থেকে বেরিয়ে আসেন, প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলীকে পুনর্গঠন করেন, ছোট করেন। আপনারা অন্তর্বর্তী সরকার হলো কার্যত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাই আপনাদের পালন করতে হবে। আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। আমরা ওই যে বলেন, আমি প্রফেসর ইউনুসকে বলেছি, মানির অপমান বজ্রপাত তুল্য। আপনি যে মর্যাদায় আছেন, অনেকগুলো চ্যালেঞ্জ আছে, ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে চাই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে মর্যাদার সাথে, সম্মানের সাথে অন্তর্বর্তী সরকারকে আমরা গুড বাই জানাতে চাই। তাহলে আমরা এই সরকারকে সফল বলবো। আপনারা ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আর শেষ বাক্য হচ্ছে, সরকার, নির্বাচন কমিশন, জনগণ, রাজনৈতিক দল, গোটা নির্বাচন একটা যৌথ একটা অর্কেস্ট্রার মতন, সম্মিলিত উদ্যোগের মতন। সরকার উচিত হবে সবাইকে আস্থার মধ্যে নেন, ভরসায় নেন এবং সবার মধ্যে আস্থা জাগিয়ে তোলে। এবং যেটা নাগরিকত্ব বলেছেন, কোনো ধরনের ম্যানিপুলেশন, কোনো চাপ, হুমকি এবং এর বাইরে যে নাগরিকরা যেন 17 বছর ধরে যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, পছন্দের দল বা প্রার্থীকে তারা ভোট দেবে, নির্বাচিত করবে, আমরা সেই উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন পথে আমরা হাঁটতে চাই। আগামী 5 তারিখ আমাদের গণঅভ্যুত্থানের প্রথম
বার্ষিকী আমরা উদযাপন করব, তার আগে আমরা জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। সরকার আশা করি সে পথে হাঁটবেন। আমরা সরকারকে সহযোগিতা করছি, দুর্ভাগ্যজনকভাবে সরকার সহযোগিতাকে ভালোভাবে তারা কাজে লাগাতে পারছে না। অনেকে আমাদের সহযোগিতাকে দুর্বলতা হিসাবে কেউ কেউ বিবেচনা করছেন। মেহরবানি করে এগুলো বন্ধ করেন, চলেন আমরা দেশটাকে রক্ষা করি। গণ আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াই। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেকবার আমার লড়াইয়ের সাথী মান্না ভাই একা না, আপনারা যারা কেন্দ্রীয় কমিটি আছেন, আপনাদের সাথে মানে শত শত মিছিলে আমরা একসাথে হেঁটেছি, পুলিশের পাশে দাঁড়িয়েছি, সবচেয়ে দুর্যোগ সময় আমরা তার পাশে দাঁড়িয়েছি। আগামীতেও দেশের এই গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক মঞ্চ সহ আমরা একসাথে হাঁটবো, তাই তো? সবাই আমরা রাজি আছি ব্যাপারে? এই কথা বলে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাগরিক ঐক্য জিন্দাবাদ, সবার জন্য শুভেচ্ছা এবং অভিবাদন। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নাগরিক ঐক্যের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সারকে। আসসালামু আলাইকুম। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠার 13 বছর জুন মাসের 1 তারিখ আমাদের প্রতিষ্ঠা দিবস। ঈদ সহ অন্যান্য কিছু বিষয় ছিল, যার জন্য আমরা আজকের এই দিনটিকে আলোচনা সভার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। সংগ্রামী বন্ধুগণ, আজকের সভার সভাপতি, যিনি আপনাদের সকলেরই পরিচিত, দেশের গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারি একজন সৈনিক, আমাদের দলের সংগ্রামী সভাপতি মাহমুদুর রহমান মান্না, এখানে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব, এখানে উপস্থিত আছেন গণতান্ত্রিক আন্দোলন, বিশেষ করে 69-এর গণ আন্দোলনের দিশারি ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলের প্রতি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা একটি ক্রান্তিকাল পার করে সামনের দিকে এগোচ্ছি। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে যে গণতান্ত্রিক সমাজ নির্মাণের অঙ্গীকার করে হাঁটছি, আগামী দিনে যে শোষণমুক্ত সমাজ, বৈষম্যহীন একটি সমাজ, গণতান্ত্রিক সমাজ, আমরা নাগরিক ঐক্য বিশেষ করে কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। আমাদের এই পথ চলায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন আমরা হয়েছি। আমাদের নেতা যখন কারাগারে ছিলেন, তখন তিনি স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলার জন্য এই কারাগারে তাকে আটকে থাকতে হয়েছিল। এই যে জুলাই অভ্যুত্থান, আমি অনেকবারই বলেছি, আজকেও আমি বলছি, এই অভ্যুত্থানের পেছনে তো অনেক ঘটনা জড়িত, অনেক কাহিনী এই অভ্যুত্থানের পেছনে ছিল, অনেকের অবদান, জীবন দেওয়া এই আন্দোলনের মধ্য দিয়ে ধীরে ধীরে আন্দোলন একটা বেগবান হয়। আমরা 11 সালে আমার মনে আছে, মান্না ভাই এবং আমি যখন ইলিয়াস আলীকে গুম করা হয়, তার বাসায় গিয়েছিলাম তার খবর নেওয়ার জন্য। তার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করি আমরা। তখনও আমাদের আমরা স্বৈর শাসনের বিরুদ্ধে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি একটি গণতান্ত্রিক রাজনীতিক শক্তি গড়ে তোলার জন্য। তারপর 12 সালের জুন মাসে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং শুনেছেন, দেশের অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাগরিক ঐক্যের নাম ঘোষণা করেন জননেতা মাহমুদুর রহমান মান্না। সেদিন থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের দল এবং আমরা, আমাদের নেতা যখন কারাগারে, তখন আমার কাছে স্পষ্ট মনে হয় যারা দালালি করার মানসিকতা নিয়ে বুদ্ধিভিত্তিক চর্চা করছেন, যে সকল রাজনীতিবিদ দালালি করার মানসিকতা নিয়ে রাজনীতি করছেন, এদের অনেকের কাছে গিয়েছিলাম।
একজন মান্না ভাইয়ের মুক্তির জন্য আমি স্বাক্ষর আনতে যাই, স্বাক্ষর দিলেন। একদিন পর তিনি টেলিফোন করে বললেন যে আমার নামটা যেন পত্রিকায় না যায়। তিনি একজন আপনাদের সকলের পরিচিত, নাম বললাম না, অনেক সম্মানী মানুষ, শিক্ষাবিদ, আরেকজন রাজনীতিবিদ, আইনজীবী। তিনি বললেন, ও আপনারা কি মান্নার মুক্তির জন্য কি মিছিল টিছিল করছেন নাকি? আপনারা কি রাস্তায় মানববন্ধনও করেছেন? সেখানে তার দলেরই একজন বললেন যে ওরা তো রেগুলার মান্না ভাইয়ের মুক্তির জন্য প্রেস ক্লাবের সামনে দাঁড়ায়, কথা বলে, তার মুক্তির জন্য দাবি জানায়। মাহমুদুর রহমান মান্নার মুক্তির জন্য বেগম খালেদা জিয়া তার জনসভা থেকে আওয়াজ তুলেছিলেন, বলেছিলেন মান্নাকে অবিলম্বে মুক্তি দাও। মাহমুদুর রহমান মান্নার মুক্তির জন্য এখানে যে সহ আমাদের এখানে প্রেস ক্লাবের অনেক প্রকৃত আন্দোলনের শক্তি গড়ে ওঠে। আন্দোলনের মধ্য দিয়েই নেতাকে চেনা যায়, আন্দোলনের মধ্য দিয়েই দালালকেও চেনা যায়, আন্দোলনের মধ্য দিয়েই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার তৈরি হয়। নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, মাহমুদুর রহমান মান্না সেই আন্দোলনের পথ ধরে এগিয়ে এসেছে। আগামী দিনে আমরা আমাদের সুস্পষ্ট ভূমিকা, আমাদের দাবি, আমরা মনে করি একটি নির্বাচন, এই নির্বাচনের জন্যই আমরা সারা দেশের মানুষ আন্দোলন করেছে। এই নির্বাচনের জন্যই, এই দাবির জন্যই তো আমরা আমাদের এখানে যিনি আছেন সালাউদ্দিন ভাই, তাকে আটকে রাখা হয়েছে ভারতে। এই নির্বাচনের দাবি করার জন্যই তো ওই যে ইলিয়াস আলী এখন পর্যন্ত নিখোঁজ। এই নির্বাচন দাবি আদায় করার জন্য অনেকে আত্মাহুতি দিয়েছে, অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে। এই জীবন দেওয়া শুধু একটি বিশেষ মহল, একটি নবগঠিত রাজনৈতিক দলের কর্মীরাই করে নাই। সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে হতে দেব না আমরা। এখানে ওই যে স্থানীয় সরকার নির্বাচন করার নামে যারা কথা বলছে, আগামী 2-3 বছর এটার মধ্যেই যেন মানুষ থাকে, এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, মাহমুদুর রহমান মান্না, আমরা নিঃশর্ত সমর্থন করেছিলাম। আমরা এই কারণে সমর্থন করেছি, আমরা ভোটের অধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চাই, যেই গণতান্ত্রিক সমাজের জন্য 71-এ মানুষ মরেছে, জীবন দিয়েছে লক্ষ মানুষ। যেই গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য এই জুলাই আন্দোলনও মরেছে, জীবন দিয়েছে। আমরা সেই পথ ধরে আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য নাগরিক ঐক্য যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে, সেই কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য আমরা শপথ গ্রহণ করেছি। প্রতিটি আমাদের যে জন্মদিন, সেই জন্মদিনে আমরা অঙ্গীকার করি আমরা আগামী পথ চলা যেন নিষ্কণ্টক হয়, সুন্দর ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে পারি। আজকে এখানে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করছি, কল্যাণ রাষ্ট্রই আমরা নির্মাণ করব। কল্যাণ রাষ্ট্র ছাড়া বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণ হবে না, মুক্তি আসবে না। আমি আর সময় নিচ্ছি না, আপনাদের সকলকে আগামী দিনের এই রাজনৈতিক আন্দোলনে কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, জনতার বিজয় অনিবার্য। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রবীণ রাজনীতিবিদ, 69-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দারকে বক্তব্য রাখবেন। জনাব মোস্তফা জামাল হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই মনোজ্ঞ আলোচনা সভার সম্মানিত সভাপতি, দেশের বরেণ্য রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে পার হচ্ছি।
জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যে অস্থিরতা, যে দুর্যোগপূর্ণ সময়, এই সময়টিতে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে আসন্ন নির্বাচন, গণতান্ত্রিক অধিকারের আদায়ের সংগ্রাম, তার যৌক্তিক পরিণতি যখন সাফল্যের পথে, আমি বলবো সাফল্যের পথে এগিয়ে চলেছে, তখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র এর পাশাপাশি আবার গড়াচ্ছে। আমি পুনরাবৃত্তি করতে চাই না, এই যে স্থানীয় সরকার নির্বাচন, পাহাড় প্রমাণ, সমস্ত সংস্কারের বক্তব্য, এগুলি আমার কাছে শুভকর মনে হয় না। এর পিছনে নানান রকম ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আমি বলবো ষড়যন্ত্র থাকা বিচিত্র কিছু নয়। আর তার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে গত 10টি দিন কি অবস্থা গিয়েছে আপনারা জানেন। সৌভাগ্যের বিষয় এখন কিছুটা সমঝোতার দিকে এগোচ্ছে পৃথিবীর বৃহৎ রাষ্ট্রবর্গ, কিন্তু অত্যন্ত অনির্ভরযোগ্য। যে কোনো মুহূর্তে পুনর্বার এই সংঘাতের দিকে পৃথিবী ধাবিত হতে পারে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ, এবং যে জনগণ একটি স্বৈর শাসক এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রে যারা ক্ষমতাসীন, প্রোটেক্টেড, আশ্রয়দাতা, যারা এই অবস্থার দিকে দেশকে ঠেলে দিয়েছিল, যাদের বিরুদ্ধে লড়াই করে এদেশের ছাত্র জনতা সাফল্যের দ্বার প্রান্তে প্রায় এসে গেছে, যে কোনো মুহূর্তে আর একবার সেটা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। বন্ধুগণ, আমি তাই মনে করি আমাদের গণতন্ত্রের সংগ্রাম, আমাদের সার্বভৌমত্বের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এক এবং অভিন্ন সূত্রে গঠিত। একই সাথে আমাদেরকে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং আজ সংস্কার কমিশনের যে আলোচনা, ঐক্যমত্যে পরিণত হওয়ার আমাদের যে প্রচেষ্টা যথেষ্ট হয়েছে। আমি মনে করি আর দরকার নাই। যতটুকু পর্যায়ে আমরা উপনীত হতে পেরেছি এইখানে শেষ করেন। আমাদের যতটুকু ঐক্যমত্য হয়েছে তার উপরে ভিত্তি করে এখন ইমিডিয়েটলি, অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক এবং সেই তারিখ বলে দেবে আমাদের আগামী দিনের লক্ষ্য। সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবং নাগরিকত্বের ভাষায় যে দাপটমুক্ত সর্বজন গ্রাহ্য নির্বাচন আমাদেরকে বলে দেবে আমাদের আগামী দিনের পথ চলা। বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইতিমধ্যে সমস্ত বক্তা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন এখন এই মুহূর্তে দরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমাদের সমস্ত সংস্কার, আমাদের সমস্ত আকাঙ্ক্ষা, আমাদের সমস্ত উন্নয়ন, তার চাবিকাঠি নিহিত রয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। আজকের এই দিনে সেই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং নাগরিকত্বের প্রতি
আমার পক্ষ থেকে, আমার পার্টি, জাতীয় পার্টির পক্ষ থেকে এবং 12 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোস্তফা কামাল হায়দার। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। করোনার জমানা, সেজন্য একটু মুছে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। মঞ্চে যেহেতু কেউ নেই, আমার মনে হয় সভাপতিও নেই, যদি থাকে মাননীয় সভাপতি। উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং নাগরিক ঐক্যের দেশের সিনিয়র রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। নাগরিক ঐক্য 13 বছর পূর্ণ করেছে, 14 বছরে পদার্পণ করেছে। রাজনীতির ভাষা না হলেও সাহিত্যের ভাষায় সাবালকত্ব অর্জন অবশ্যই করেছে। এই ভাষাগুলো অবশ্য মান্না ভাই খুবই ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু এই প্ল্যাটফর্ম হিসেবে এটার যাত্রা খুব সম্ভবত 2009 থেকে শুরু। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন এই 4-5 বছর, না হলে এটা 18 বছর মনে হয়। আন্দোলন সংগ্রাম এবং এদেশের রাজনীতির ইতিহাসে এই সংক্ষিপ্ত সময়ে নাগরিক ঐক্য যে ভূমিকা পালন করেছে তা অবশ্যই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একটি স্বৈর শাসক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে বুক চেতিয়ে দাঁড়িয়ে কথা বলতে হয় এবং সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে সেই বক্তব্য দেওয়াতে হয়, সেই ভাষা এবং সেই কৌশল আয়ত্ত করেছিলেন অনেক আগে। আমরা দেখেছি সেই সংগ্রামের ইতিহাসের সাথে আমি দেশে এবং বিদেশে থেকে অনেকবার করতে পারেন। আপনি তো দেশেই ছিলেন না, কিভাবে মান্না ভাইয়ের সাথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন, সেই কথা একদিন না হয় ওনাকেই জিজ্ঞেস করবেন। তীব্র গণ আন্দোলনের সময় এই 2024-এর আমি ডামি নির্বাচনের আগে এবং তারও আগে যে আন্দোলনের দফা নির্মাণের যে চেষ্টা নেওয়া হয়েছিল, তার সাথে নাগরিক ঐক্যের, নাগরিক মঞ্চের বিশেষ করে ভূমিকা ছিল। গণতন্ত্র মঞ্চ, আমি বাংলায় খুব দুর্বল, আগেই বলেছি। গণতন্ত্র মঞ্চের যে ভূমিকা ছিল তার সাথে আমরা জড়িত ছিলাম। ক্রমে 31 দফা গণপ্রণয়নের যে কাজটার সাথে আমি যুক্ত ছিলাম, দলের পক্ষে আমি এবং সিনিয়র নেতা জনাব নজরুল ইসলাম খান। আমাদের কাছে যে একটা ড্রাফট গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে দেওয়া ছিল, তাতে সম্ভবত 35টা দফা ছিল। সেই 35টা দফার প্রত্যেকটাকে আমরা দুটো বাদে, সেই দুটো ভিন্নভাবে গণতন্ত্র মঞ্চের এই দফাগুলোর মধ্যে ভিন্নভাবে উচ্চারিত হয়েছে। সব জায়গায়
এবং ঐক্যমত্য হয় না। এখন যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে যা হচ্ছে আর কি, সব বিষয়ে তো ঐক্যমত্য হয় না, ওখানেও দুটোতে হয়নি। তবে ৩১ দফা প্রণীত হলো, সেটার মধ্যেও আমরা যুক্ত ছিলাম। এগুলো আলাপ আলোচনার জন্য সবসময় আমাদের সিনিয়র পলিটিশিয়ান হিসেবে যেন মাহমুদ মান্না ভাইয়ের সাথে আমার কথা বলতে হতো, এখানে যেন সাইফুল হক সাহেবের সাথে কথা বলতে হতো। তা আমরা এই সমন্বয়টা করেছি। 10 দফাকে আমরা যখন 1 দফায় নিয়ে আসতে পারলাম, সেই 1 দফা প্রণয়নের মানে কষ্টটা ছিল সবচেয়ে বেশি। কারণ দফা তো লেখা যায়, কিন্তু কখন আমরা 10 থেকে 1-এ আসতে পারবো, সেই দীর্ঘ প্রক্রিয়া, আন্দোলন সংগ্রামের একটা সময় নির্ধারণ করা এবং সেই পর্যায়ে আসাটা অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা 1 দফায় আসলাম এবং সেই 1 দফার পরে দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফ্যাসিবাদের পতন হবে। সেই ইতিহাসের সাথে নাগরিক ঐক্য জড়িত, সেই ইতিহাসের সাথে গণতন্ত্র মঞ্চ জড়িত। গণতন্ত্র মঞ্চের কথা না বললে সাইফুল হক ভাই খালি বলছে। যাই হোক, আমি আজকে এখানে কি বলবো, নাগরিক ঐক্যের জন্য শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা নয়, ইতিহাসই তো বলে দিলাম। নাগরিক ঐক্যের প্ল্যাটফর্ম থেকে নাগরিক ঐক্যের রাজনৈতিক দল হওয়া পর্যন্ত যে ভূমিকা ছিল, সেটা নিয়ে সারা জাতির মধ্যে একটা ঐক্য ছিল। যখনই সেটা রাজনৈতিক দল হিসেবে পরিণত হলো, প্রকাশিত হলো, তখন শুধু একটা দল হয়ে গেল। এখন আমি বলবো, গণতন্ত্র মঞ্চ, নাগরিক ঐক্য, আপনারা যারা দলে এবং মঞ্চে পরিণত হয়েছেন, আপনারা এখন জাতীয়ভাবে সেই ভূমিকা পালন করবেন, যাতে জাতিকে আপনারা দিক নির্দেশনা দিতে পারেন। এটা হচ্ছে আমার শুভেচ্ছা এবং শুভকামনা। কারণ আপনাদের সাথে শুধু 2 জন তালি দিচ্ছে, মান্না ভাই নাগরিক লোকজন নাই। শুভকামনা সবসময় গণতন্ত্রকামী বাংলাদেশের, এখানে জনকল্যাণকামী, জনকল্যাণ রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবার জন্য থাকবে, থাকার রাজনৈতিক দলের সাথে মিলে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ আপনারা চাইবেন কল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন অকল্যাণমূলক রাষ্ট্র, আরেকজন চাইবেন একজন না, আমরা সবাই মিলে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তি, সেটা আদর্শ যাই হোক, সবার মধ্যে যেন একটা কমন আদর্শ থাকে। আমরা সবাই জনগণ মুক্তি চাই, সবাই জনগণের রাজনৈতিক মুক্তি চাই, সবাই কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, সবাই বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই। এখানে সবাই আইনযোগ্য এক হতে পারি, ভাষণের মধ্যে নয়। কারণ এই দেশে আমরা ভাষণ অনেক দিয়েছি, এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শহীদের একটা রক্তাক্ত পিচ্ছিল রাজপথের উপরে। তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক, তাদের প্রত্যাশা ছিল অনেক, সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি। এইবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না। এখানে আমাদের একত্রিত থাকতে হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে সেই প্ল্যাটফর্মের উপর। এটা যেন একটা প্ল্যাটফর্ম হয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের। প্ল্যাটফর্মটার নাম হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আমাদের শক্তি হবে কল্যাণমূলক, সবার আগে বাংলাদেশের স্বার্থ, এবং সেদিকে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই, কারণ আমরা সবাই আশাবাদী মানুষ। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে, সময় অনেক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারবো।
আমরা ঐক্যতে আসার জন্য আমাদের দলের পক্ষ থেকে কি কি বিবেচনা নিয়েছে জাতীয় স্বার্থ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানে ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটা অবশ্য ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে। আমরা একদম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই এবং আইনিভাবে যদি এনশিওর করতে পারি, তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে। পার্লামেন্টে এমন কোন আইন পাশ করা যাবে না যে আইনটা এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না। যদি সেরকম কোন আইন হয়, সেই জুডিশিয়ারিকে আমাদের নির্মাণ করতে হবে। আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি। শুধুমাত্র আর্টিকেল 96 সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্য দিয়ে একটা বিচারকে শুধু অপসারণ করা যায়, কিন্তু পিউনিটিভ মেজার্স হতে পারে না, একমাত্র শাস্তি হতে পারে না। যদি এখানে ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটি থাকে, সেটা আইন থাকতে হবে। অধস্তন আদালতের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটা সেক্রেটারি নির্মাণে যথেষ্ট নয়। সেই সেক্রেটারির মধ্য দিয়ে অধস্তন আদালত সময়ে তাদের জবাবদিহিতা এবং বিভিন্ন মিসকন্ডাক্টের জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে, সেই বিধান থাকতে হবে। অবশ্য আছে বলে মনে করি, কিন্তু সেটা প্রয়োগ আমরা দেখতে চাই। অবশ্যই এখনো পর্যন্ত সেটা পূর্ণাঙ্গ রূপ পায়নি। এটা আর্টিকেল 116 অনুসারে সম্ভবত একটি রিট এখনো পর্যন্ত পেন্ডিং আছে। সেটা অবজারভেশনের পরে বা রায়ের পরে এটা হবে। আমরা এইভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বলেছি আর্টিকেল 95 অনুসারে যে আইন হয়েছে, যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 যেটা হয়েছে, অবশ্য আইনটাতে কিছু ডিফেক্ট আছে, সেটা ঠিক মতো ডিসপোজ অফ না করে রিটটা করা হয়েছে। তারপরে ওইটাকে আমরা স্বাগত জানাই, কারণ এর মধ্য দিয়ে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি বিচারক নিয়োগ হবে এবং তারা এক পর্যায়ে অ্যাপিলেট ডিভিশনে যাবে, সেখান থেকে চিফ জাস্টিস হবে। এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুণে ধরা ব্যবস্থা ছিল, সেটার সংস্কার হবে, ওভারনাইট হবে না। আমি শুধু রক্ষা কবচ হিসেবে জুডিশিয়ারির কথা বললাম, কিন্তু রক্ষা কবচ হিসেবে এখানে এই প্রেস ক্লাব, ফ্রিডম অফ প্রেস সবচেয়ে বেশি জরুরি। যে দেশে ফ্রিডম অফ প্রেস 100%, সেই দেশে গণতন্ত্র 100%। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা প্র্যাকটিসে দেখেছি। সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন, আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। আপনারা যারা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন, গণমাধ্যমের সাথে জড়িত আছেন, অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য, ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে। আজকাল অবশ্য কলম ছাড়াও এই ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে আরো বেশি ভালো হয়েছে। আপনারাও বিরত সংগ্রাম করে যাবেন। সেই জন্য আমাদের আহ্বান থাকবে, ফ্রিডম অফ প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনশিওর করতে পারি। আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে। আর কি দরকার সেটা অবশ্য পূরণ হয়ে গেছে বাই নাও, হয়তো এখনো ইমপ্লিমেন্ট হওয়া বাকি আছে। সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটা নিশ্চিত হয়েছে। সেজন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং তার মধ্য দিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য, স্বচ্ছ, নিরপেক্ষ এবং কি বলে সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তার মধ্যে অবশ্য অনেক বিতর্ক আছে, কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। এই কথাগুলো আমি এই জন্যই বলেছি, শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না।
নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, শাসক এবং লেজিসলেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে, এবং সেখানেই থাকবে একটা, আমরা আইনের ভাষায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা, যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট শুড বি এস্টাবলিশড। তাহলে পরে কোনো অর্গান আর কোনো অর্গানের উপরে একটা অধিকার ওভার প্রয়োগ করতে পারে না, হস্তক্ষেপ করতে পারে না, একটা আর একটা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে, পাহারাদার হিসেবে কাজ করে। সেই কথাগুলোই আমরা অবিরত বলে যাচ্ছি। এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে, অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল সেজন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারবো না, দুর্বল করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশন, একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা, সেফগার্ড সৃষ্টি করার জন্য সকল অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা, সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো, যাতে করে তারা নিজস্ব এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে আর কোনোদিন এই দেশে স্বৈরাচারের উৎপত্তি হবে না। আমরা ক্রমান্বয়ে সেদিকে যাচ্ছি। আমরা 70 অনুচ্ছেদের মধ্যে সংস্কার এনেছি, সবাই ঐক্যমত্য হয়েছে। এখন একটা প্রস্তাব আরো দিয়েছি আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন ব্যালটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে, সেটা আরেকটা বিপ্লব হবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা 10 বছরে সীমাবদ্ধ করলাম, সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয়? আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা তার তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি, তাহলে প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। আমরা সেই সংস্কার চাই, যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই, যে এই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। সেই সংস্কার আমরা চাই, যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেশ জাতির মধ্যে একটা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবো। সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা আমরা কামনা করি। আমি এর বেশি বক্তব্য দিতে চাই না। মান্না ভাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। এখন সভাপতির বক্তব্য রাখবেন